নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি, আমার নাম শান্তনু। নীতি নির্ণয় না দুর্নীতি অনুষ্ঠান আপনার ট্রাইব টিভি বাংলায় ধারাবাহিকভাবে দেখছেন এবং আমরা এই অনুষ্ঠানে আপনাদের সামনে কিন্তু সমাজের দুর্নীতি নিয়ে, বিভিন্ন সেক্টরের দুর্নীতি নিয়ে আমরা আপনাদের সামনে নিয়ে আসছি এবং আমরা প্রতিটা পর্বেই অভিনবত্ব কিছু রাখার চেষ্টা করছি, যা সাধারণত আপনারা দেখে থাকেন শুধুমাত্র এই অনুষ্ঠানে। কারণ অন্যান্য সব অনুষ্ঠান, সব রকম অনুষ্ঠান নিয়েই কিন্তু এই নীতি দুর্নীতি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, যাতে সব পেশার মানুষজন থাকছেন এবং দুর্নীতি নিয়ে তাদের ওপিনিয়ন, তারা যা বলছেন আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের আজকের পর্ব, আমাদের সঙ্গে যিনি আছেন, তার রাজনৈতিক দল, অর্থাৎ সে যে রাজনৈতিক দলের মুখপাত্র, সেই রাজনৈতিক দলকে কিন্তু আম জনতা বলছে সেটিংয়ের দল, মানে সেটিং করার দল। কিছুটা বুঝতে পারছেন আমরা কাকে নিয়ে কথা বলছি কিংবা কোন দল নিয়ে কথা বলছি। অনুষ্ঠানের পরবর্তীতে আপনারা জানতে পারবেন। আমার পাশে বসে আছেন, আপনাদের সঙ্গে পরিচয় করে দেবো, রাজ্য বিজেপির মুখপাত্র রুবি মণ্ডল দাস আমার পাশে বসে আছেন। রুবিদি, আপনাকে ট্রাইব টিভি বাংলায় নীতি দুর্নীতিতে স্বাগত। আমি যেভাবে অনুষ্ঠানটা শুরু করলাম, দর্শকদেরকে যেভাবে আপনার ইন্ট্রোডাকশান দিলাম, আমার মনে হয় যে আপনি সেটা কিভাবে নেবেন দর্শকরা জানবেন। কিন্তু প্রথমেই আম জনতা বলছে, আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, বিভিন্ন মানুষের সাথে কথা বলছি, অন্যান্য সব কিছু নিয়ে, বাংলাদেশ ইস্যু নিয়ে কথা বলছি, আরজিকর ইস্যু নিয়ে কথা বলছি, আগামী দিনে ভোট 1 বছর পরেই সেইটা নিয়ে কথা বলছি। সব কিছুতেই কিন্তু বলছেন সেটিংয়ের দল বিজেপি মানেই সেটিং, মানে আপনারা এই সেটিং তত্ত্বে নিয়ে আপনার ইন্ট্রোডাকশন, সেই দলের আপনি মুখপাত্র, বলুন। দেখুন, সেটিং কথাটাই হচ্ছে সিপিএম এর একটা পোর্ট্রে করা কথা, সেটা আপনাদের মধ্যে পাবলিশ করতে পেরেছে সিপিএম। তা আপনারা কোথাও একটা সিপিএম যেটা আপনাদের মধ্যে পাবলিশ করে দিয়েছে সেটা বলছেন। সেটিং তত্ত্ব কি জিনিস, আর বিজেপির কি লাভ? বিজেপি একটা আপনি বলুন, এত বড় একটা দল, সর্বভারতীয় দল, সেখানে একটা আঞ্চলিক দলের সাথে সেটিং করবে কেন? আঞ্চলিক দল কাকে বলছেন? তৃণমূলকে। অবশ্যই তৃণমূল আঞ্চলিক দল। অবশ্যই আপনি বলুন না, সর্বভারতীয় ওরা যে তকমাটা লাগাচ্ছে, সেই তকমাটাও তো চলেই গেছে হিসেব মতো। আপনি বলুন না কোথায় আছে তৃণমূল? সেই দলের সঙ্গে মানুষজন বলছে আপনারা সেটিং করছেন। আমি আবারও বলছি, মানুষ বলছে না, এটা আপনাদেরকে পোর্ট্রে করছে সিপিএম। সেটিং তত্ত্বটা আপনাদের মধ্যে ঢোকানো হয়েছে আলাদাভাবে। সেটিং তত্ত্বটা কি জিনিস বলুন না, কি সেটিং তত্ত্বটা? সিপিএম ঢোকাচ্ছে মানে আপনি বলছেন তাহলে সিপিএম কে আপনারা বেশি ভয় পান? একদমই না, আমরা ভয় পাওয়ার কোনো জায়গাই নেই। যেখানে সিপিএম শূন্য, সেখানে আমরা সিপিএম কে নিয়ে ভয় পাবো? আপনার কেন মনে হচ্ছে আমরা ভয় পাবো? আমরা ভয় পাই না, আমরা সিপিএম কে পাত্তা দেই না। তাই সিপিএম গুরুত্ব পাওয়ার জন্য এই একটা তত্ত্ব, এই একটা জিনিস পোর্ট্রে করার চেষ্টা করছে মানুষের মধ্যে। যদিও সিপিএম সেটা সম্পূর্ণভাবে ব্যর্থ হবে এই কারণে, কারণ আমরা ভারতীয় জনতা পার্টি, এই যে এখন সবাই বলছে, অনেকেই বলছে সিপিএম এর কিছু লোক যেটা পোর্ট্রে করতে পেরেছে, সেটা হচ্ছে যে বিজেপি সেটিং করছে। বিজেপি সেটিংটা কেন করবে? আমি আসছি তার আগে, পরবর্তী প্রশ্নের আগে আমি আপনাকে জিজ্ঞেস করবো, রুবিদি, বিজেপি একদম স্ট্রেট আনসার দেবেন আমাকে, আপনি দলীয় মুখপাত্র। দুটো দল, ওয়ান লাইনার নেবো, দুটো দল, একদিকে তৃণমূল, একদিকে সিপিএম, প্রধান শত্রু কে আপনাদের? আমাদের তৃণমূল প্রধান শত্রু, আর সিপিএম কে আপনারা পাত্তাই দিচ্ছেন না। সিপিএম তো পাত্তা পাওয়ার জায়গাতেই নেই, কারণ সিপিএম তো তৃণমূলের বি টিম হয়ে গেছে। বেশ, যদি তৃণমূলই আপনাদের প্রধান শত্রু হয়ে থাকে, রাজনৈতিক শত্রু হয়ে থাকে, তাহলে এই যে আরজিকর আন্দোলন নিয়ে মানুষজন রাস্তায় নামলো, সিবিআই গ্রেপ্তার করলো, এত কিছু হলো, অমিত শাহ আপনাদের মন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, উইথ ডিউ রেসপেক্ট বেঙ্গলে এলেন, তার সময়ই হলো না যে একজন চিকিৎসক ফিমেল, আপনি নিজে একজন ফিমেল, হ্যাঁ, একজন চিকিৎসক মারা গেলেন, তার পরিবার, তার বাবা মার সঙ্গে সময় দিলেন না। পাশাপাশি এত কিছু আন্দোলনের পর সিবিআই চার্জশিট দিতে পারলো না আপনাদের কেন্দ্রীয় সংস্থা সিবিআই, বলুন না, চার্জশিট দিতে পারলো না, এটা মানে এই না যে চার্জশিট আর কোনোদিন জমা দেবেই না। মানে আপনারা এমন ভাবে পোর্ট্রে করছেন যেন সিবিআই এর জীবনেও চার্জশিট জমা দেবে না। এইটা আপনারা পোর্ট্রে করছেন কেন? আপনারা দেখুন আগে কি হয়। নির্ভয়া কাণ্ড তো 1 বছর সময় লেগেছে,
আর যেভাবে দেখেছেন এই অভয়াকাণ্ডটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে যে প্রত্যেকটা জিনিস ভাবুন যে প্রথম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়েই আমি বলছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে এটা সুসাইড কেস বলে চালানোর চেষ্টা করলো, তারপর তাদেরকে টাকা, তার বাবা মাকে টাকা অফার করলো, ঠিক আছে। দ্বিতীয়ত সেই বাচ্চা মেয়েটিকে, আমাদের ছোট বোনই বলি আমরা, ছোট বোনকে মানে বলা হলো অসুস্থ, তার ব্যাগ থেকে মেডিসিন বার করা হলো, বললো উনি অসুস্থ, এতগুলো তকমা লাগানো হলো, একটার পর একটা প্রমাণ লোপাট করা হলো, অথচ সিপিএম দেখুন একবারও বললো না মুখ্যমন্ত্রীর পদত্যাগ। ডাক্তার সারাউন্ডিং থেকে কিন্তু স্লোগান প্রথমে যখন নেমেছে তখন ডাক্তার সারাউন্ডিং থেকে ওরা স্লোগান তুলেছিল মমতার পদত্যাগ। এক মিনিট, আপনাকে দুটো বিষয় আমি আপনার সুবিধা হবে, আমি লিংকটা দিলে আপনার বলতে সুবিধা হবে। সিবিআই তদন্ত কারা চেয়েছিল? সিবিআই তদন্ত চেয়েছিল, সিবিআই 5 দিন বাদে চেয়েছিল, অভয়ের বাবা মাও চেয়েছিল। রাইট, অভয়ের বাবা মা চেয়েছিল, আমরা তো বলছি অভয়ের বাবা মাও চেয়েছিল, এবং অভয়ের বাবা মার সাথে সাধারণ মানুষ চেয়েছিল, সাধারণ মানুষ চেয়েছিল। আপনারা সিপিএম কে গোলাবেন না। সিপিএম একটা আন্দোলনকে, এই যে অভয়াকে নিয়ে যে রাজনীতিটা শুরু করেছেন এটা অত্যন্ত নোংরা। কারণ এই যে অভয়া নিয়ে আমরা যে রাস্তায় নেমেছি, আমরা কেউ পলিটিক্যাল ব্যানার নিয়ে রাস্তায় নামিনি। কেন জানেন? কারণ অভয়া আমাদের বোন, কারোর বাড়ির মেয়ে সে, সম্পূর্ণ এক্স্যাক্টলি সব বাবার আমাদের কাছে এটাই ধারণা ছিল যে রাস্তায় যারা নেমেছে সব বাবা তার মেয়ের প্রতিবাদে রাস্তায় নেমেছে, সব মানে দিদিরা তার বোনের জন্য নেমেছে, সব মায়েরা তার মেয়ের জন্য নেমেছে। আমরা এইভাবে নেমেছি। কিন্তু আপনাদের কেন্দ্রীয় নেতৃত্ব এটা নিয়ে একটাও শব্দ খরচ করেনি। কেন্দ্রীয় নেতৃত্ব, এরকম একটা ইনসিডেন্ট ঘটলো যেখানে রাত দখল, আপনি বোধহয় দেখেননি, কোনোদিন আমিও দেখিনি, রাত দখল, মহিলাদের আন্দোলন, এত মানুষের রাস্তায় নেমেছে। আমরা পরে বাংলাদেশ টপিক নিয়ে আসছি, কিন্তু আমার এখনো আপনি আমাকে দিলেন না। তো আপনি আগে এটা মেনে নিলেন তো, আমি যে যুক্তিটা আপনাকে দিলাম, এই সম্পূর্ণ বিষয়টা দেখুন, মমতার পদত্যাগ কিন্তু সিপিএম চাইনি। সুতরাং এই যে সেটিং এর তত্ত্বটা, এক মিনিট আমি আপনাকে বলছি, দুটো জিনিস শুনবেন। আপনি একটা বাড়িতে রাঁধুনি রাখলেন, ঠিক আছে, আপনি ডেইলি মশলা চেঞ্জ করছেন, কখন তবু আপনার রান্না পারফেক্ট হচ্ছে না, ঠিকঠাক হচ্ছে না, আপনার কাছে টেস্ট লাগছে না। আপনি লঙ্কার গুঁড়ো চেঞ্জ করছেন, আপনি ধনে চেঞ্জ করছেন, আপনি কাঁচা লঙ্কা পেঁয়াজ সবকিছু চেঞ্জ করছেন, এক্স্যাক্টলি তাই। যেটা মেন দরকার সেটা হচ্ছে আপনার রাঁধুনিটাকে চেঞ্জ করা দরকার, রাইট? কারণ উনি কিন্তু এতগুলো জিনিস পোর্ট্রে করেছে। সুতরাং তারপরও কেন মমতা মশলা ছাড়া বলা হচ্ছে না, মশলাটা তো রয়েইছে, কিন্তু মেন তো গুবলেটটা সেখানেই হচ্ছে যে রাঁধুনি সেই তো ভুল করছে। তারপরও কেন আমরা তার পদত্যাগ চেলাম না? তাকে কেন বার করে দিলাম? এক্স্যাক্টলি তাই। সে রান্না করতে জানে না, তার মানে সে ব্যর্থ, তার মানে সে ব্যর্থ। সুতরাং তার পদত্যাগ চাওয়াটা আগে দরকার, তাকে বার করে দেওয়া দরকার। ইন্টারেস্টিং ব্যাপার হলো ডাক্তার সারাউন্ডিং থেকে প্রথমে স্লোগান উঠেছিল মমতার পদত্যাগ, কিন্তু কিছুদিনের মধ্যেই অতিরাম সংগঠন যখন ওদের সাথে অ্যাটাচ হলো তখন জিনিসটা চেঞ্জ হয়েছে। আপনি বললেন রাজ্য প্রশাসন ব্যর্থ, অবশ্যই ব্যর্থ। তারা যাকে অ্যারেস্ট করলো, রুবিদি, তারা যাকে অ্যারেস্ট করলো, আপনি লজিক্যালি বলুন, তারা যাকে অ্যারেস্ট করলো সিবিআই তাকেই বলছে মেন অ্যাকিউজড, এবং তার সঙ্গে এখনো পর্যন্ত যাদেরকে, আপনার কাছে আনসার নেই, যার কাছে আমার কাছে কি আনসার আছে আমি দিচ্ছি, সেটা আপনি বলবেন না। না আমি বলছি, এটা আপনি বলবেন না, আমার কাছে কি আনসার আছে। 100 বার আমি আপনাকে জিজ্ঞেস করছি, এবং সিবিআই যাদেরকে অ্যারেস্ট করলো এখনো পর্যন্ত তারা কিন্তু একজন ইতিমধ্যেই বেল পেয়ে গেছে, আর একজন ধর্ষণ মামলায় বেল পেয়েছে, করাপশন মামলায় এখনো কাস্টাডিতে আছে, জেলে আছে। বলুন, এবার বলুন। বিষয়টি হচ্ছে যে সিবিআই এর মতো কাজ করছে। কাদের এজেন্সি? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। হ্যাঁ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বলুন, যাই বলুন, সেটা তো একটা আইনি প্রসেস আছে। নিয়ন্ত্রণ কারা করে? কেন্দ্রীয় সরকার। দাঁড়ান, তারা তাদের মতো কাজ করবেন, তাই তো? এটাই খুব স্বাভাবিক। আমি নিশ্চয়ই সিবিআই এর মুখপাত্র নয় বা ইডি এর মুখপাত্র নয়, ঠিক আছে, আমি বিজেপির মুখপাত্র। আমরাও অভয়ের বিচার চাইছি, ঠিক আছে। কেন্দ্র এখানে কি করবে আর আলাদা করে? ওদের তো দিয়েছে দায়িত্ব। কেন্দ্র তো বলেন এই বিষয়টা নিয়ে আপনি লড়াই করবেন না, এরকম কোনো স্টেটমেন্ট শোনেননি আপনি। দ্বিতীয় আরেকটা একটু আগে একটি কথা বললেন যে কেন্দ্র থেকে কেউ কোনো স্টেটমেন্টই দেয়নি, এটা আপনার ভুল কথা। কারণ জেপি নাড্ডা যে নিজে স্টেটমেন্ট দিয়েছেন, প্রধানমন্ত্রী যে নিজে এক জায়গায় সেটা হয়তো হয়নি, সেটা হয়তো হয়ে ওঠেনি, ঠিক আছে। এরকম ইনসিডেন্ট অনেক জায়গায় হচ্ছে, কিন্তু এটাও অত্যন্ত দুঃখজনক। এরকম হয়তো আর না হয়, সেটাও আমরা চাই, ঠিক আছে। আর একটাও
একটাও ইনসিডেন্ট যাতে না হয়। আমরা তো বলছি, আমরাও নেমেছিলাম রাস্তায়, আজও নামবো দরকার হলে। আমরা আজও অভয়ার বিচার চাই, আমরা অভয়ার বিচার চাই। আদৌ বিচার পাবে? আদৌ বিচার পাবে কিনা, প্রথম কথা হচ্ছে যেভাবে 5 দিন সময় নিয়ে যেভাবে প্রমাণ লোপাট করা হয়েছে, আমি এটাই বলছি, যেভাবে প্রমাণ লোপাট করেছে একের পর এক, এবং যেভাবে জিনিসটাকে স্ট্যাবলিশ করেছে এই ডাক্তারদের দিয়েই, এই যে আপনাকে বললাম না অতিবাম সংগঠন, এই ডাক্তারদের দিয়ে একটা ভুল স্টেপ নিয়েছে। কি জানেন? সেটা হচ্ছে বিনীত গোয়েলের প্রমোশন করিয়ে দিয়েছে। বুঝতে পেরেছেন? সিবিআই যখনই কোনো সরকারি আধিকারিককে ইনভেস্টিগেশনের জন্য ডাকবে, তাকে কিন্তু পারমিশন নিতে হয়, সেই পারমিশনটা প্রপারলি পাচ্ছে না। সেই জায়গাতে সরকার কোনোভাবে সাহায্য করছে না। কেন করছে না? আমরাও তো বলছি, রাজ্য সরকার কাকে বাঁচাতে চাইছে? কাকে বাঁচাতে চাইছে? মুখ্যমন্ত্রী কিভাবে জানলো যে সঞ্জয় দোষী? না, মুখ্যমন্ত্রী আগেই বলে দিয়েছে। আমি আপনাকে বলছি, আপনি ভুল বলছেন। ভালো করে শুনবেন, ভালো করে ইনসিডেন্টটা মেলাবেন। এটা আমি বললাম এই জন্য খুব ইন্টারেস্টিং। মুখ্যমন্ত্রী আগে থেকেই ওর বাবা মায়ের কাছে গিয়ে বলে দাঁড়ান, দেখা করেছিলেন 5 দিন বাদে না, 2 দিন বাদেই গিয়ে দেখা করেছিলেন, এবং ওর বাবা মাকে বলেছিলেন দোষী তো ধরা পড়েই গেছে। উনি এত কনফিডেন্ট, কোনো ইনভেস্টিগেশন হলো না, কিচ্ছু হলো না, দোষী কি করে বলে দিল উনি আগে থেকেই? সবকিছু পোর্ট্রে করা না কোনো একটা জায়গায়, যে আমি সঞ্জয়কে দোষী বলে দিলাম। মুখ্যমন্ত্রী কিভাবে জানলেন যে উনি শুধুমাত্র রেপিস্ট? কারণ যে ধরনের মার্ডারটা দেখা গেছে সেটা একজনের পক্ষে সম্ভব নয়, অথচ মুখ্যমন্ত্রী এটাই হচ্ছে ব্যাপার। দেখা যাক, এটাই বলছি যে এবার বুঝতে পারছেন তো সেটিংটা কাদের সাথে কাদের। কিন্তু মানুষজন আমি বলি, মানুষজন মুখ্যমন্ত্রীর পদত্যাগ না। আচ্ছা বেশ, আমি এই টপিকে পরে আসছি, আমাকে তো মানে সময়ের মধ্যে সব টপিক কভার করতে হবে। এবার একটু বাংলাদেশ টপিক নিয়ে আসি। আপনারা বাংলাদেশে হিন্দুত্ব নিয়ে রাস্তায় নামলেন, প্রথম আপনারাই প্রতিবাদ করলেন। আপনারা পেট্রোপল এখানে ব্রিটিশ বলছি, সরি মাফ করবেন, বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অফিসের সামনে বসে আপনারা প্রতিবাদ করলেন, সবকিছু হলো। তো তারপরে আবার কিছুদিন যাবত আপনাদের কোনো মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি না, আর সিজনাল মুভমেন্টের মতো হয়ে গেছে জিনিসটা। আপনারা দেখতে পাচ্ছেন না? প্রথম দিকে যে পরিমাণ কি বলবো, যে পরিমাণ প্রত্যেকের পার্টিসিপেশন ছিল, আপনাদের বিরোধী দল নেতা লিড করছিল, এখন কিন্তু বাংলাদেশটা নিয়ে সেরকম ভাবে তাকে দেখা যাচ্ছে না। এবং আপনার দলের প্রথম থেকেও ভারতীয় জনতা পার্টি ছিল, আজও আছে। ইনফ্যাক্ট আজকে হচ্ছে 18 তারিখ, গত পরশুদিন 16 তারিখেও আমাদের রাস্তায় নেমেছি। ইনফ্যাক্ট 20 তারিখে আবারও আমাদের পথে নামার আছে। প্রতিদিন হয়তো সম্ভব হয় না র্যালি করা বা প্রতিবাদ মিছিল বার করা, কিন্তু প্রতিদিন আমরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমরা চাইছি, এটা নিয়ে প্রতিবাদ জানিয়েছি। আপনি বলছেন আমরা হিন্দুদের জন্য লড়াই করছি না? শুধু হিন্দুদের জন্য লড়াই করছেন না, হিন্দুদের ওখানে তো সংখ্যালঘু তারাই, রাইট, লড়াইটা তো তাদের জন্য। কিন্তু আমাদের রাজ্যে তো সংখ্যালঘু হিন্দুরা নন। আচ্ছা, তাহলে আমাদের রাজ্যে সংখ্যালঘু আপনি কাকে বলেন? ঠিক সংখ্যাগুরু, সংখ্যালঘু না, আপনি বলুন না সংখ্যালঘু ঠিক কারা আমাদের রাজ্যে? যেখানে বাংলাদেশে যারা সংখ্যাগুরু তারাই এখানে সংখ্যালঘু। এক্স্যাক্টলি, আপনি নামটা নিতে মানে পারছেন না আপনি। না, সেটা আমার প্রটোকল ওয়াইজ আমি পারবো না। এক্স্যাক্টলি তাই। আমি আপনাকে বলছি, এখানে আপনার মনে হয় সংখ্যালঘু ওদের তকমা দেওয়া উচিত? আপনার মনে হয় না জৈনদের দেওয়া উচিত? হ্যাঁ, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। কিন্তু পার্সেন্টেজটা দেখতে হবে আপনাকে। এই যে বাংলাদেশের পার্সেন্টেজটা কত পার্সেন্টেজ হিন্দু এবং বৌদ্ধ আপনি জানেন বোধহয় 7% মোস্ট প্রবাবলি ওখানে হিন্দু, বাদ বাকি যা পার্সেন্টেজ আছে 2-3% মোস্ট প্রবাবলি বৌদ্ধ এবং জৈন যারা আছে। কিন্তু আমাদের স্টেটে কিন্তু তা নয়। আমি তো বলছি, কিন্তু আমাদের স্টেটে বর্তমানে অ্যাকচুয়ালি যদি একদম সংখ্যালঘু যদি আমি মনে করি কাউকে, সেটা হচ্ছে জৈনরা। কারণ যেই 33, ফিরাদ হাকিম নিজেই বলেছে 33% মুসলিম আছে, এবং সেটা কিন্তু পরিসংখ্যা অনুযায়ী আরো কত আসবে না আসবে আমরা এখনো জানি না। আদৌ কি সংখ্যালঘু? এই জন্যই আমি আপনাকে জিজ্ঞেস করলাম, আদৌ কি সংখ্যালঘু? তার জন্য তার স্টেটমেন্টের জন্য ইতিমধ্যেই দল, আমার মনে হয় আপনি জানেন, অফিশিয়ালি এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে। যে পোস্ট করে কি হবে? আমি পোস্ট করে দিলাম একটা কিছুর বিরুদ্ধে, তাতে সমাধান হয়ে গেল? হলো না তো। সেটা নিয়ে কি স্টেপ নিয়েছে এখনো অবধি? সেই স্টেপটা কি আমরা এখনো দেখতে পেরেছি? সেই দলের অভ্যন্তরীণ ব্যাপার, অভ্যন্তরীণ ব্যাপার নয়, এটা কোনো দলের অভ্যন্তরীণ ব্যাপার না, এটা পশ্চিমবঙ্গের বিষয়। যে স্টেটমেন্টটা উনি রেখেছে যে আজকে আমি যদি মুসলিম সম্প্রদায়ের হই, তাহলে আগামী দিনে আমরা দেখব, আমরা বিচার দেব, আমরা বিচার করব যখন আমরা সংখ্যালঘু হব। মানেটা কি?
আপনি বলছেন এটা কোনো দলের বিষয়, আমি আপনাকে বলছি আপনি এটা কিভাবে বলতে পারেন যে এটা কোনো পার্টিকুলারলি দলের বিষয়? আপনার তো নিজেরও রাস্তায় নামা উচিত এই বিষয় নিয়ে। আপনি যদি হিন্দু হন, আমরা করেছি, বা এই নিয়ে আপনি অনুষ্ঠান যদি- করেছি আমরা। হ্যাঁ অবশ্যই, ইনফ্যাক্ট আপনারও রাস্তায় নামা উচিত, কারণ আপনার সিকিউরিটি নিয়েও কথা আছে, আপনার পরিবার নিয়েও কথা আছে। এখানে সিকিউর কি আপনার পরিবার? না। যেখানে বলছে আমরা যেদিন সংখ্যা লঘু হব বিচার আমরা করব, আইনের কোনো দরকার নেই। না সেটা না 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 না, বাস্তবে মনে হয় না। কিন্তু শুনুন শুনুন, বাস্তবে মনে হয় না এ কথা না অনেকেই হয়তো ভেবেছিল এই যে মানে বাংলাদেশ কলকাতা দখল করবে মৌলবাদীরা, আপনার মনে হয় বাস্তবে সেটা সম্ভব? ঠিক সেরকম ভাবে এটাও কিন্তু রিলেট করা কলকাতা দখল করাটা বাস্তবে সম্ভব না। কেন জানেন তো? ওখানে বসে আছে নরেন্দ্র মোদীজি, সেটা কারোর ধকে হবে না, ঠিক আছে? তাই হয়তো শুনুন, আচ্ছা, আর রুবিদি, দ্বিতীয় এই যে কথা, জাল এই যে passport- স্টেটমেন্ট, এক মিনিট, আপনার কথাটা শেষ হয়নি। এই যে কথাটা বলতে সাহস পেয়েছে, কেন সাহস পেয়েছে বুঝতে পারছেন তো? ঠিক 33%-এর লজিকে সাহস পেয়েছে। কারণ এই সাহসটা এই রাজ্য সরকারের মন্ত্রীরা কোথাও একটা দিয়ে ফেলছে ওই মৌলবাদীদের, কোথাও একটা এই রাজ্য সরকারের নেতা মন্ত্রীদের সুর বাংলাদেশের মৌলবাদীদের সুরের সাথে কোথাও একটা মিলে যাচ্ছে। আপনি দেখুন সুরের কিভাবে সুর মেলাচ্ছে। এই যে রত্না বিশ্বাস কে ভুয়ো আধার কার্ড, কে ভুয়ো ভোটার কার্ড, এটা নিয়ে আপনার কাছে আসছিলাম, এই যে এত জাল পাসপোর্ট এখন জানেন, NIA তদন্ত জাল করে- পাসপোর্ট ধরা পড়ছে, অনেককে পুলিশ অ্যারেস্ট করেছে। এই নিয়ে আপনার স্ট্যান্ড, এই নিয়ে আপনার বক্তব্য, আপনার দলের স্ট্যান্ড? দেখুন, আমরা তো বলছি এখানে ভরে আছে, এনআইএ তদন্ত করে বার করছে। আমার কথা হচ্ছে রাজ্য পুলিশ কি করছিল? ঘুমোচ্ছে নাকি? শীত ঘুমে ঘুমোচ্ছে? শীতটা যদিও সদ্য পড়েছে, শীত ঘুমে ঘুমোচ্ছে? এটা কি করে সম্ভব? পুলিশ মন্ত্রী কি করছে? কোথায় পুলিশ মন্ত্রী? পুলিশই তো অ্যারেস্ট করছে। আরে কোথায় এনআইএ তদন্ত হচ্ছে, তারপর তো বলছে এনআইএ সংস্থা তো করছে, আপনাকে বুঝতে হবে, পুলিশ তো পরে ঢুকছে। তার মানে বেশ। আপনি ভাবুন যে কত লোক এখানে ঢুকে গেছে। 2021-এর যে পরিসংখ্যা আছে, সেই পরিসংখ্যা অনুযায়ী ফিরাদ হাকিম যে বক্তব্য দিয়েছে, ফিরাদ 30, আমার মনে হয় আগামী দিনে ফিরাদ হাকিমজি, ববিদা, আমাদের সকলের প্রিয় ববিদা, উনি হয়তো দুদিন বাদে লিখবেন ফিরাদ 40, যখন 40%-এ চলে যাবে আবার লিখবেন ফিরাদ 50। আর এবার আমাদের শুরু হবে আগামী দিনের বিচার। না, এই যে আপনি যেটা বললেন, রুবিদি, আপনি যেটা বললেন, বোঝা যাচ্ছে মন্ত্রী হয়ে উনি যে কিভাবে বললেন, না শুনুন, এটা খুব অবাকজনক। রুবিদি, 1 বছর পর তো ভোট, তাহলে এখন থেকেই কি শুরু হলো, মানে আপনার এজেন্ডা বানাতে শুরু করলেন? কিসের এজেন্ডা? এই যেটা নিয়ে আপনি কথা বলছেন এই মুহূর্তে দাঁড়িয়ে, 1 বছর মানে আমরা আচ্ছা। অলমোস্ট 2025 পদার্পণ করতে যাচ্ছি। ফিরাদ হাকিমজি কি না এই হিন্দুত্ব নিয়ে, না আমি আপনার এই যে লড়াই, বিজেপি করে না তো, উনি বিজেপি করে না, উনি পার্টিকুলারলি কোনো একটা ধর্মের কথা বলছে। তো আমরা হিন্দু হয়ে হিন্দু বলতে গেলেই কি আমরা সেকুলার নই? আমরাও সেকুলার। কে বলেছে আমরা সেকুলার না? আমরা সবার সাথে একসাথে বসে ভাত খাই, আমরাও সেকুলার। কিন্তু আমরা হিন্দু, আমি গর্ব করি আমি হিন্দু, আমি সেটা বলতে পারি, আর সেখানে কোনো লজ্জার কোনো বিষয় নেই। আমি হিন্দু, আর আমি হিন্দুর হয়ে রাস্তায় নামবো না, হিন্দুর হয়ে কথা বলবো না? আমি অবশ্যই বলবো। আর এই যে আপনি যে লজিকটা দিলেন, এই লজিকটা কোনোভাবে খাপ খায় না, জানেন তো কেন? বাংলাদেশ থেকে না পশ্চিমবঙ্গের মানুষের শিক্ষা নেওয়া উচিত। বাংলাদেশেও যেই পার্সেন্ট হিন্দু রয়েছে, 22% ছিল একটা সময়, বেশি দিন হয়নি, 71-এর সময়ও 72, প্রায় 22% ছিল, বর্তমানে 7 কিছু শতাংশ রয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে দেখুন, এরা শিক্ষা গ্রহণ করেছে, এরা সংস্কৃতি গ্রহণ করেছে বাংলাদেশের, এরা নিজের দেশকে ভালোবেসেছে, এরা মাতৃভূমিকে ভালোবেসেছে, সব কিছু করেছে, শুধু নিজের ধর্মকে বাঁচানোর চেষ্টা করেনি। তাই জন্য আজকে চিন্ময় কৃষ্ণ প্রভুকে লয়ার দিতে পারছে না। পয়সা কি তারা কামায়? সেটা নিশ্চয়ই খুব দুঃখজনক। পয়সা কি তারা কামায়নি? সুতরাং নিজের ধর্মকে বজায় রাখাও দরকার আছে। নিশ্চয়ই। না আমি এবার বলি আপনাকে রুবিদি, যে এই যে এত কিছু দুর্নীতি হচ্ছে, আমরা অনুষ্ঠান যে করছি, আপনি এত কিছু টপিক নিয়ে আমরা কথা বলছি, সত্যি কথা আমরা কখনো দুর্নীতি হোক এবং দুর্নীতিকে আমরা সাপোর্ট করি না, এবং আমরা সংবাদ মাধ্যমে কাজ করে সবসময় একটি দুর্নীতিমুক্ত সমাজ, মানুষ থাকুক, আপনি থাকি, আমরা সেটাই চাইবো। সেখানে দাঁড়িয়ে কিন্তু ভোট ব্যাংক যদি আমরা দেখি একটু, যতগুলো ভোট হচ্ছে এই দুর্নীতির মধ্যে নেতা নেত্রীরা জেলে, তারা আবার বেল পেয়ে যাচ্ছে একটা নির্দিষ্ট সময়ের পর,
চার্জশিট নেই, প্রমাণ নেই, বেল। কোনোটা জায়গায় ভোট ব্যাংক কিন্তু মানুষ অটুট থাকছে তৃণমূল কংগ্রেস। কেন বলুন তো? জামিনে মুক্ত পাচ্ছে। না, এই ভোট ব্যাংক কেন অটুট থাকছে? ভোট ব্যাংক থাকবে না। আপনার দলে আছে না, আমার দলে আছে জেসিবির মতো লোক, আমার দলে আছে শেখ শাহজাহানের মতো লোক, আমার দলে আছে ফ্রান্সিস এক্কার মতো লোক, আমার দলে আছে। বলুন না, এক্স্যাক্টলি তাই। ভোটটা তো তারাই করায়, ইলেকশনটা তো তারাই করায়। তো যাদের এই ফ্রান্সিস এক্কার মতো লোক যারা দলের মধ্যে পুষে রেখেছে, এরা তো দেশদ্রোহী। এদেরকে দলের মধ্যে ঢুকিয়ে রেখে দায়িত্ব দিয়ে রেখেছে, একটা সরকারি পদাধিকারী হয়ে রয়েছে, জনপ্রতিনিধি হয়ে রয়েছে এই রত্না বিশ্বাস। উনিও হিসেব মতো দেশদ্রোহী, কারণ সে দেশের ভোটার কার্ড, আধার কার্ড জাল করে দিচ্ছে এবং তার স্টেটমেন্টে সেটা শোনা গেছে। বেশ, কিন্তু এই ধরনের লোক যদি থাকে তাহলে এরা 6 কেন 295 আগামী দিন 295 পাবে। এটা সম্ভব, এটা আপনি বলছেন যে এই রাজ্যে উপনির্বাচনের কনটেক্সটে আপনি কম্পেয়ার করলে তো হবে না। যখন সেটা তো পরবর্তীকালে হবে যে সে কত পাবে না পাবে, আগামী দিন সে সরকারে থাকবে কিনা সেটা পরবর্তীকালে কথা। কিন্তু বিষয়টা হচ্ছে যে এরকম ভাবে যদি এই ধরনের লোক যদি থাকে, তাহলে আপনার কি মনে হয় কি না সম্ভব? সবকিছু তো করছে এরা এইভাবে। সুতরাং পশ্চিমবঙ্গকে বাঁচাতে গেলে এই সরকার পাল্টানোর দরকার। ওই যে আমি একটু আগে বললাম না, রাঁধুনিটাকেই পাল্টানো দরকার, ঠিক রাঁধুনিটাকে পাল্টানো দরকার। এত কাজ, এত প্রকল্প মহিলাদের জন্য, আপনি নিজে একজন মহিলা হতে পারে, আপনি বিজেপি মুখপাত্র, একদম এত প্রকল্প এবং মহিলাদের পাশে থাকার এত কমিটমেন্ট, বার্তা, এত কাজ, এরপরও আপনার মনে হয় যে 1 বছর পর মানুষ সবকিছু ভুলে গিয়ে আপনাদের ভোট দেবে? দেখুন, প্রকল্প নিয়ে কি হবে? প্রকল্প তো কেন্দ্রীয় সরকারের প্রচুর প্রকল্প আছে। লক্ষ্মীর ভান্ডার তো এই মুহূর্তে, হ্যাঁ, কেন্দ্র সরকারের যে প্রকল্প আছে প্রায় 195টার মতো প্রকল্প আছে। সেই প্রকল্পগুলোকে পশ্চিমবঙ্গের মানুষগুলোদের, মানে পশ্চিমবঙ্গের সমস্ত জনগণ বঞ্চিত, আজকে সেই প্রকল্পগুলো থেকে বঞ্চিত। আপনি বলুন না, রাজ্য সরকারের কটা প্রকল্প আছে? অবশ্য প্রকল্পের ওপর না রাজ্য সরকারের এই যে আমাদের সরকারি যারা রয়েছে তাদের এই প্রকল্পগুলোর ওপরই ডিপেন্ডেন্সি করতে হয় ভোটের জন্য, কারণ তারা আদার্স কোনো কাজ করে না। এবং এই রাজ্যের অবস্থা দেখুন, ভৌগোলিক অবস্থা দেখুন, জলবায়ু দেখুন, প্রত্যেকটা জিনিস দেখুন আপনি। মানে উন্নত সড়ক পথ, উন্নত রেলপথ, উন্নত আকাশপথ, উন্নত মাটি, উন্নত জলাশয় সমস্ত জায়গায় রয়েছে আপনি দেখুন। তা সত্ত্বেও এই রাজ্যে একটাও শিল্প নেই, কলকারখানা নেই। বেশ, ভাতার ওপর মানুষকে ডিপেন্ডেন্ট হতে হচ্ছে, তার মানে এই না যে তারা ভাতা পেয়ে ভোটটা দেবে। ওকে, আমাদের অনুষ্ঠান প্রায় শেষ পর্বে এসেছি। আমি একটা শেষ প্রশ্ন নেবো আপনার থেকে। আচ্ছা, কেন্দ্রীয় প্রকল্প যে আপনি বলছেন, এত কেন্দ্রীয় প্রকল্প আছে, রাজ্যের মানুষ বঞ্চিত কেন হচ্ছে বলুন তো? কারণ এখানে অ্যাপ্লিকেবল করছে না। কিছুদিন রাজ্য সরকার অ্যাপ্লিকেবল করতে দিচ্ছে না। কিছুদিন আগেই নরেন্দ্র মোদীজি এরকম ভাবে হাত জোর করে বলতে বাধ্য হয়েছে, আমাকে ক্ষমা করবেন, আমি আপনাদের পরিষেবা দিতে পারছি না, ঠিক এভাবে বলতে বাধ্য হয়েছে। আপনি বুঝতে পারছেন মানুষকে কিভাবে বঞ্চিত করছে? একদম। বেশ, রবিদি, আপনার সময়ের জন্য অনেক ধন্যবাদ। আমাদের সামনে অনেক অনুষ্ঠান আসছে, একদম 2025-এ শুরু করব, নতুন বছর যখন হবে, এবং 26-এই ভোট, অ্যাসিড টেস্ট আপনার দলের, দেখা যাক। তখন তো অনেক অনুষ্ঠানে আপনাকে নিশ্চয়ই আগের থেকে আমন্ত্রণ জানিয়ে রাখলাম। অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠান দেখবার জন্য। এবং নীতি নির্ণয় আর দুর্নীতি ট্রাইট্রি বাংলায় আমরা কিন্তু এইভাবেই বিভিন্ন অতিথিদের নিয়ে আসবো এবং আপনাদের সামনে তুলে ধরবো তাদের ওপিনিয়ন, তারা কি ভাবছেন এবং দুর্নীতি নিয়ে তারা কি বলতে চাইছেন এই সামাজিক অনুষ্ঠানে যে আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আজ এ পর্যন্ত, আর অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন শুধুমাত্র ট্রাইব টিভি বাংলা। নমস্কার, ভালো থাকবেন।